সাকসেস এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওতে ইংরেজি সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই এই ভিডিও থেকে উপকৃত হবে। যদি তোমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সবার আগে যাতে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তার জন্য ডান দিকের বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। আজ আমি গিয়ে প্যাটেলের অন কিলিং এ ট্রি কবিতাটি তোমাদের সামনে আলোচনা করব। দেখো, গিয়ে প্যাটেল সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় আধুনিক ভারতে ইংরেজি কবিতার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ কবি হলেন গিয়ে প্যাটেল। পেশায় চিকিৎসক, আবার কবি, একধারে নাট্যকার এবং চিত্রশিল্পী, সমস্ত গুণই তার মধ্যে বর্তমান আছে। 1940 খ্রিস্টাব্দে মুম্বাইয়ে তার জন্ম হয়। মুম্বাইয়ে তিনি চিকিৎসক, কিন্তু পৃথিবীর সর্বত্র তিনি একজন অসাধারণ কবি ও শিল্পী। তিনি মোট 3টি কবিতার বই লিখেছেন। তার কবিতায় তার প্রকৃতি প্রেম যেমন ফুটে উঠেছে তেমনি প্রকাশ পেয়েছে আরও সবুজ পৃথিবী গড়ার আবেদন। তাই কবি প্রকৃতি বান্ধব কবি হিসাবে পরিচিত। এই কবিতায় কবি গিয়ে প্যাটেল একটি গাছকে মেরে ফেলার কাহিনী তুলে ধরেছেন। এটি আসলে কবির দ্ব্যর্থক কবিতা, মানে যা দুটি অর্থ বহন করে। তিনি এই কবিতাটির অন্তরালে অর্থাৎ রূপকের আড়ালে দেখিয়েছেন মানুষ কতটা নিষ্ঠুর, আর প্রকৃতি অর্থাৎ গাছ তার কোনো প্রতিবাদ না করে মানুষের এই নির্যাতন কিভাবে সহ্য করে নেয়। প্রকৃতপক্ষে গাছ আমাদের ঘিরে থাকা প্রকৃতির প্রতীক। কবি দেখিয়েছেন কিভাবে আধুনিক মানুষ প্রকৃতিকে ও তার সত্তাকে নষ্ট করছে। আসলে মানুষের স্বার্থপরতাই তার ধ্বংসকে ডেকে আনছে। এখানে দেখানো হচ্ছে সব রকম অত্যাচার সত্ত্বেও একটি গাছ সহজে মরে না, প্রতিবাদ করে না তার উপর আনা আঘাতের। কিন্তু লোভী ও স্বার্থপর মানুষ এতেও শান্তি পায় না। শেষ পর্যন্ত গাছটিকে মাটি থেকে উপড়ে রোদে ফেলে শুকিয়ে খটখটে করে তবে গাছটির মৃত্যু নিশ্চিত করে। তাই কবিতা থেকে আমরা এক গুরুত্বপূর্ণ বার্তা পাই যা মানুষের নিষ্ঠুরতাকে প্রকাশ করে। কবিতাটি দেখো, অন কিলিং এ ট্রি, গিয়ে প্যাটেল। It takes much time to kill a tree, not a simple jab of the knife will do it. It has grown, slowly consuming the earth, rising out of it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its left us hide sprouting leaves. So hack and chop, but this alone won't do it. Not so much pain will do it, the bleeding bark will heal, and from close to the ground will rise curled green twigs, miniature boughs, which if unchecked will expand again to former size. No, the root is to be pulled out of the encroaching earth. It is to be roped, tied, and pulled out, snapped out, or pulled out entirely. Out from the earth cave,
and the strength of the tree exposed. The source, white and wet, the most sensitive, hidden for years inside the earth. Then the matter of scorching and choking in sun and air, browning, hardening, twisting, withering, and then it is done. দেখো তাহলে কবিতাটায় বুঝতে পারলে তোমরা নিশ্চয়ই যে এখানে আপাত দৃষ্টিতে দেখলে দেখা যায় কবি দেখিয়েছেন হয়তো কিভাবে কত চেষ্টা করে কি করলে গাছটি মরবে না, আমাদের তাহলে কি করা উচিত, কি করব তবে গাছটি মরবে। এখানে দেখতে গেলে বলা যায় যে কবি যেন গাছটিকে মারতে অর্থাৎ মারার ঘটনাকে আমাদের সামনে তুলে ধরেছেন বা নির্দেশ দিয়েছেন, কিন্তু না, কবিতাটি দ্বার্থক ভাষায় অর্থাৎ রূপকের অন্তরালে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ কবি দেখিয়েছেন যে মানুষ কতটা নিষ্ঠুর এবং স্বার্থপর, যে একটি গাছ যখন সহজে মরে না, সমস্ত কিছুকে নীরবে সহ্য করে নেয়, তার সত্ত্বেও আমরা কত নিষ্ঠুরভাবে স্বার্থপরভাবে ওদের জীবনের হানি ঘটাই, ওদেরকে মারি, সেটি কবি দেখিয়েছেন। এবার কবিতাটি দেখো। It takes much time to kill a tree. It মানে ইহা, টেক্স মানে নেয়, মাছ অনেক বেশি, টাইম মানে সময়, টু কিল হত্যা করতে, এ ট্রি অর্থাৎ একটি গাছকে হত্যা করতে অনেক সময় লাগে, অর্থাৎ সহজে একটা গাছকে মারবো বললে কিন্তু মেরে ফেলা যায় না। নট এ সিম্পল জ্যাপ অফ দ্য নাইফ উইল ডু ইট। নট মানে না, সিম্পল মানে সরল, জ্যাপ মানে আঘাত, অফ দ্য নাইফ মানে ছুরি, উইল ডু ইট এটি করতে পারে। তার আগে দেখো প্রথমেই নট দিয়ে শুরু করেছে, নেগেটিভ সেন্টেন্স, তার মানে একটি ছুরির সরল আঘাত বা ছুরি দিয়ে সামান্য আঘাত কিন্তু এটিকে মারতে পারে না। অর্থাৎ আমরা যদি ছুরি দিয়ে একটি গাছকে আঘাত করি, কাটি, তাহলেও কিন্তু গাছটি মরে না। কারণ কি? তার কারণ হিসাবে কবি দেখিয়েছেন ইট হ্যাজ গ্রোন। গ্রোন মানে বৃদ্ধি পেয়ে এসেছে, স্লোলি ধীরে ধীরে। কিভাবে বৃদ্ধি পেয়েছে? কনজিউমিং মানে গ্রহণ করে, কনজিউম করে গ্রহণ করে, দ্য আর্থ মাটি থেকে, রাইজিং আউট অফ ইট মাটি থেকে এটি ধীরে ধীরে গ্রহণ করে বড় হয়েছে। রাইজিং আউট অফ ইট, রাইজিং আউট মানে বেড়ে ওঠা, বড় হয়ে ওঠা, অফ ইট ইহার থেকে। ইট বলতে কাকে বোঝানো হয়েছে? এই আর্থকে বোঝানো হয়েছে, মাটিকে বোঝানো হয়েছে। অর্থাৎ পৃথিবী থেকে, মাটি থেকে সে ধীরে ধীরে বড় হয়ে উঠেছে। ফিডিং মানে খাওয়া, অর্থাৎ সে তার রসদ সংগ্রহ করেছে, সে তার খাদ্যকে গ্রহণ করেছে। কোথা থেকে? আপন ইটস ক্রাস্ট। আপন ইটস ক্রাস্ট, কাস্ট মানে হচ্ছে ভূমিরূপ, অর্থাৎ ভূমি থেকে, পৃথিবী পৃষ্ঠ থেকে সে তার খাদ্য বা রসদকে সংগ্রহ করে ধীরে ধীরে বড় হয়ে উঠেছে। তাই ছুরির একটি সামান্য আঘাত তাকে মারতে কখনোই সম্ভবপর নয়। সে কি করেছে? ফিডিং আপন ইটস ক্রাস্ট, সে তার ভূমিরূপ থেকে তার খাদ্য সংগ্রহ করেছে। আরও কি করেছে? অ্যাবজর্মিং মানে হচ্ছে শোষণ করা, ইয়ার্স অফ সানলাইট, ইয়ার্স মানে হচ্ছে বছরের পর বছর, অর্থাৎ দীর্ঘ সময় ধরে, অফ সানলাইট মানে হচ্ছে সূর্যের আলো। সে পৃথিবী পৃষ্ঠ থেকে কিভাবে তার রসদ সংগ্রহ করেছে? না, সে অ্যাবজর্মিং শোষণ করেছে বছরের পর বছর ধরে সূর্যের আলো। আর কি শোষণ করেছে? এয়ার বাতাস, ওয়াটার জল। এইভাবে সে পৃথিবী পৃষ্ঠ থেকে রসদ সংগ্রহ করে অ্যান্ড আউট অফ ইটস লেপ্রা সাইড, এবং বেরিয়ে এসেছে তার লেপ্রা সাইড থেকে। লেপ্রাস আসলে লেপ্রসি মানে হচ্ছে কুষ্ঠ। কুষ্ঠ একটা রোগ, চর্মের রোগ। এটিতে মানুষের গা খসখসে হয়ে যায় এবং সেই অঙ্গ প্রত্যঙ্গ খসে যায়। তা গাছটি যখন বছরের পর বছর ধরে সূর্যের আলো, বাতাস, ওয়াটার সংগ্রহ করে মাটিকে আঁকড়ে বড় হয়ে উঠেছে, তখন একটি গাছ বড় হলে তার ছালটি সাধারণত বয়সের ভারে কোঁচকানো হয়ে যায়। সেই কোঁচকানো অবস্থাটাকে, শক্ত ছালটাকে বোঝানোর জন্য, বাইরের আকৃতিটিকে বোঝানোর জন্য কবি লেপ্রাস কথাটি ব্যবহার করেছেন।
তাহলে লেপ্রাস হাইট মানে হচ্ছে তার ছালের ওই যে কুষ্ঠের মতো যে ছাল, অর্থাৎ কোঁচকানো যে গাছের ছাল, সেই হাইট থেকে, মানে হাইট মানে হচ্ছে লুকানো, সেই গুপ্ত অবস্থা থেকে অর্থাৎ ছালের অভ্যন্তর থেকে স্প্রাউট মানেও শাখা বিস্তার করা, লিভস মানে হচ্ছে পাতা, অর্থাৎ গাছের পাতা বের হয়ে, মানে এখানে ডালপালা বের হয়। তাহলে একটি গাছকে মারা অত সহজ নয়। কেন না, একটা গাছ এইভাবে বছরের পর বছর মাটিকে আঁকড়ে তার রসদ সংগ্রহ করে, তার অঙ্গ প্রত্যঙ্গ লেপ্রাস হাইট থেকে বার করে, বিভিন্ন পাতা গজায়, তাহলে সহজে একটা ছুরির আঘাত তাই তাকে মারতে পারে না। তাই আবার কবি বলেছেন, সো হ্যাক অ্যান্ড চপ, সুতরাং হ্যাক মানেও টুকরো টুকরো করে কাটা, অ্যান্ড চপ মানেও হচ্ছে আঘাত করা বা চোপ দেওয়া বা টুকরো টুকরো করে কাটা। সুতরাং টুকরো করে কাটো বা তাকে কোঁচাও, বাট দিস অ্যালন ওন্ট ডু ইট, বাট কিন্তু দ্য অ্যালন মানে একাকী, ওন্ট মানে উড নট, ডু ইট এটি করতে পারে। তাহলে ওন্ট ডু ইট এটা করতে পারে না, তার মানে কি, যদি তুমি শুধুমাত্র এই ছুরির আঘাত করো কিংবা তাকে টুকরো টুকরো করেও ফেলো, মানে এবার কি হলো, তা আরেকটু কবি গভীরে যাচ্ছেন, যদি গাছটিকে আমরা কেটে টুকরো টুকরো করে ফেলি তবুও কিন্তু এটি করতে পারে না। কি করতে পারে না, মানে গাছটির মৃত্যু ঘটাতে পারে না। শুধুমাত্র যদি আমরা গাছটিকে চোপ মারি বা টুকরো টুকরো করি তাতেও কিন্তু গাছটির মৃত্যু হয় না। নট সো মাচ পেন উইল ডু ইট, এটিতে কিন্তু নট মানে না, সো মাচ এত বেশি, পেন মানে যন্ত্রণা, উইল ডু ইট এটি করতে পারে অর্থাৎ পায়। তাহলে এই যে আমরা যাকে যদি চোপ দিই বা আঘাত করি তাতেও কিন্তু গাছ তার খুব বেশি যন্ত্রণা পায় না। কেন, দ্য ব্লিডিং বার্ক উইল হিল, কারণ কবি বলেছেন তার ব্লিডিং কথাটা মানে কি, রক্তাক্ত। মানুষকে কাটলে তার যেমন রক্ত বেরোয়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু কেটে গেলে যেমন রক্ত বেরোয়, আমরা তেমনি গাছের ছালে যদি আঘাত করি, গাছটিকে যদি কাটি, তারও কি হয়, রস বেরোয়। সেই রসটাকে, রস যে ঝরে পড়ে সেটিকে আমরা ব্লিডিং, কবি ব্লিডিং বলে তুলনা করেছেন, অর্থাৎ তার রক্তপাতের সাথে তুলনা করেছেন। তাহলে কবি বলছে তুমি যদি গাছটিকে আঘাত করো, ছুরি দিয়ে আঘাত করো বা তাকে চোপ মারো, তাহলে তার ছালটি হয়তো ক্ষতবিক্ষত হবে, তা সেখান থেকে রক্ত ঝরবে মানে রস ঝরবে, কিন্তু সেই ব্লিডিং বার্ক, সেই রক্তাক্ত ছাল উইল হিল, সেটিকে হিল করে নেবে মানে সারিয়ে তুলবে। তাহলে সেই আঘাত সে কিন্তু সহজে সারিয়ে নেবে, সে কিন্তু নিজেকে অত যন্ত্রণা উপভোগ করবে না, মানে যন্ত্রণা হচ্ছে বলে সে ভাববে না। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ কার্লড গ্রিন টুইগস, এবং অ্যান্ড ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং একদম গ্রাউন্ডের কাছাকাছি, ক্লোজ মানে কাছাকাছি, ফর্ম মানে থেকে, গ্রাউন্ড মানে মাটি, উইল রাইস হবে মানে বেড়ে উঠবে, কার্ড মানে কোঁকড়ানো, গ্রিন মানে সবুজ, টুইগস মানে ছোট ছোট ডাল। তাহলে যদি দেখো যে একদম গাছের যদি তুমি ওটাকে কেটেও ফেলো, ক্লোজ টু দ্য গ্রাউন্ড অর্থাৎ মাটির সঙ্গে সমান করে যদি গাছটিকে কেটেও ফেলো, তাহলে দেখবে সেখান থেকে কোঁকড়ানো ছোট ছোট ডাল বেরোচ্ছে, গাছের ডালপালা বেরোচ্ছে। কীরকম ডালপালা, সেটির উদাহরণ দিতে গিয়ে কবি বলেছেন মিনিচার বাউস। মিনিচার কাকে বলে, দেখবে আমরা পুজোর সময় অনেক সময় সাজানোর সময় কোনো অকেশন বাড়িতে দেখবে মিনিচার লাইট দিই। মিনিচার মানে হচ্ছে লতা পাতা যুক্ত, অর্থাৎ যেটাকে সহজে আমরা কি করি বাঁকাতে পারি, সেই মিনিচার বাউ মানে হচ্ছে ব্রাঞ্চেস থেকে এসেছে, অর্থাৎ ছোট ছোট ডালপালা। অর্থাৎ গাছটিকে যদি মাটির সঙ্গে কেটে ফেলি তাহলে দেখবে ছোট ছোট কোঁচকানো ডালপালা, মানে ওর ঘাড়ে অর্থাৎ কোঁকড়ানো মতো মিনিচারের মতো সেই ডালপালা বেরোতে থাকবে যে মাটির সমান্তরাল থেকে। হুইচ ইফ আনচেকড, যদি আমরা সেগুলিকে চেক না করি, আনচেকড অবস্থা থাকে মানে সেটির প্রতি যদি আমরা লক্ষ্য না দিই, উইল এক্সপ্যান্ড এগেন, তাহলে সেটা আবার এক্সপ্যান্ড মানে হচ্ছে শাখা বিস্তার করা বা বড় হওয়া, এগেন মানে আবার, সেটি আবার শাখা বিস্তার করবে, মানে সেই কোঁচকানো ছোট ছোট ডালপালাগুলো আবার আস্তে আস্তে বড় হয়ে যাবে। কীরকম বড় হবে,
টু ফর্মার সাইজ, ফর্মার মানে প্রথমের, সাইজ মানে আকার। তাহলে সেই ছোট ছোট কোঁচকানো ডালপালাগুলো আবার আগের মতো শাখায় পরিণত হবে যদি এই নিষ্ঠুর মানুষেরা তার প্রতি দৃষ্টিপাত না করে, অর্থাৎ তাকে ধ্বংস না করে। তাহলে দেখো এই পর্যন্ত অর্থাৎ এই প্রথম প্যারায় কবি দেখিয়েছেন কিভাবে একটি গাছকে কি করলে গাছটি মরবে না, আর দ্বিতীয় প্যারায় তিনি দেখিয়েছেন একটি গাছকে মরার জন্য অর্থাৎ একটি গাছকে মারার জন্য মানুষকে কি করতে হবে। অর্থাৎ এতক্ষণ তিনি যেটা দেখালেন যে এত কিছু ঘটনা সত্ত্বেও একটি গাছ মরে না, তার জন্য তিনি দ্বিতীয় প্যারাগ্রাফে প্রথমেই নো বলে শুরু করেছেন, অর্থাৎ না, অর্থাৎ এত কিছুতেও গাছটি কিন্তু মরল না। এরপরে কি বলেছেন দেখো, দ্য রুট ইজ টু বি পুলড আউট, রুট মানে শিকড়, ইজ টু বি করতে হবে, পুলড আউট মানে টেনে তোলা বা উপড়ে ফেলা, অর্থাৎ রুটটিকে শিকড়টিকে টানতে হবে, টেনে তুলতে হবে। আউট অফ দ্য এনকর্চিং আর্থ, আউট মানে বাইরে বার করা, অফ দ্য এনকর্চিং মানে হচ্ছে আঁকড়ে ধরা, আর্থ মানে হচ্ছে মাটি বা পৃথিবী, অর্থাৎ যে মাটিকে আঁকড়ে ধরে আছে শিকড়টি সেটি থেকে তাকে টেনে তুলতে হবে। ইজ টু বি রোপড, এই টেনে তোলার জন্য কি করতে হবে, ইট ইজ টু বি রোপড, এটাকে রোপড করতে হবে মানে দড়ি দিয়ে বাঁধতে হবে। আবার দিয়েছেন টাইট মানে ভালো করে বাঁধতে হবে। অ্যান্ড পুলড আউট কারণ গাছটিকে সহজে তো ওপড়ানো যাবে না, তার জন্য দড়ি দিয়ে বেঁধে তাকে টান দিতে হবে, তাই জন্য দিয়েছেন ইট ইজ টু বি রোপড টাইট। অ্যান্ড পুলড আউট টেনে তোলো, স্ন্যাপড আউট মানে স্ন্যাপড আউট মানে হচ্ছে পুরো টেনে তুলে ফেলা, একদম বাইরে বের করে ফেলা। অর পুলড আউট এন্টায়ারলি অথবা সম্পূর্ণরূপে, পুলড আউট মানে টেনে তোলা, এন্টায়ারলি মানে সম্পূর্ণরূপে, এবং সম্পূর্ণরূপে এটিকে টেনে তুলে ফেলতে হবে। আউট ফ্রম দ্য আর্থ কেভ, আউট বাইরে বার করে ফেলতে হবে, ফ্রম দ্য আর্থ কেভ, আর্থ মানে পৃথিবী, কেভ মানে হচ্ছে গুহা, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর থেকে, গুহার মধ্যে থেকে যেখানে তার শিকড়টি ছিল তাকে টেনে উপড়ে ফেলতে হবে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, এইভাবে স্ট্রেংথ মানে হচ্ছে মানে শক্তি, অফ দ্য ট্রি মানে গাছ, এক্সপোজড মানে হচ্ছে চলে যাওয়া বা বিনষ্ট হয়ে যাওয়া। এইভাবে যদি আমরা গাছটিকে টেনে উপড়ে তুলে ফেলতে পারি, সম্পূর্ণরূপে তুলে ফেলি, তবেই তার শক্তি চিরতরে বিলুপ্ত হবে। স্ট্রেংথ মানে শক্তি, এক্সপোজড মানে হচ্ছে বিনষ্ট হয়ে যাওয়া। দ্য সোর্স, এই উৎসটা, সোর্স মানে উৎস, কোন উৎসটা, যেটা হোয়াইট অ্যান্ড ওয়েট, যেটিকে দেখতে সাদা এবং ভিজে, অর্থাৎ গাছের শিকড়ের রং কীরকম সাদা হয় এবং সেটি সবসময় ভিজে রসসিক্ত থাকে, তাই কবি এই শিকড়টাকে, এই সোর্সটাকে, প্রাণের এই উৎসটিকে হোয়াইট অ্যান্ড ওয়েট বলে ডিনোট করেছেন। তাহলে দ্য সোর্স যেটা হোয়াইট অ্যান্ড ওয়েট, দ্য মোস্ট সেন্সিটিভ সেটা হচ্ছে সব থেকে বেশি অনুভূতিপ্রবণ, অর্থাৎ সে কিন্তু আঘাত সহ্য করতে পারে না, অর্থাৎ তার অল্প আঘাতেই তার কিন্তু মৃত্যু ঘটে, তাই বলেছেন সেন্সিটিভ। তাই সেটা কি থাকে, গাছ তাই সেই সেন্সিটিভ তার অর্গানটাকে কি করে, তার সোর্সটাকে হিডেন করে রাখে, গুপ্ত করে রাখে, অর্থাৎ লুকিয়ে রাখে। ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, ফর ইয়ার্স বছরের পর বছর ধরে, ইনসাইড মানে মধ্যে, দ্য আর্থ মানে পৃথিবী বা মাটি, অর্থাৎ মাটির মধ্যে, তাই গাছ তার সেন্সিটিভ এই অঙ্গটিকে লুকিয়ে রাখে, যেটি নাকি তার প্রাণের উৎস। দেন দ্য ম্যাটার, তখনই ঘটবে এই ম্যাটারটি, ম্যাটার মানে হচ্ছে ঘটনা, তারপরেই যদি তাহলে আমরা এই শিকড়টিকে যদি তুলে ফেলতে পারি, উপড়ে ফেলতে পারি সম্পূর্ণরূপে, তবেই এই ঘটনাটি ঘটবে। কি করতে হবে ঘটনাটা, অফ স্কর্চিং অ্যান্ড চকিং, স্কর্চিং মানে ঝাঁঝালো, অ্যান্ড চকিং মানে হচ্ছে শ্বাস রুদ্ধকর, মানে এমন একটা স্কর্চিং ঝাঁঝালো রোদের মধ্যে তাকে ফেলতে হবে যেটা তার শ্বাসকে রুদ্ধ করে দেবে, মানে তার জীবনকে নিভিয়ে দেবে।
কীরকম স্কর্চিং অ্যান্ড চকিংয়ের মধ্যে ফেলতে হবে? ইন সান অ্যান্ড এয়ার। সূর্যটা থাকবে একদম ঝাঁঝালো এবং ঝাঁঝালো বাতাস, শ্বাসরুদ্ধকর বাতাসের মধ্যে। সেইখানে পড়ে তার সোর্সটা, তার উৎসটা, তার বাঁচার রসদটা কি হয়ে যাবে? ব্রাউনিং হয়ে যাবে। ব্রাউনিং মানে হচ্ছে বাদামি রং। হার্ডেনিং মানে হচ্ছে কঠিন বা শক্ত, সেটা শক্ত হয়ে যাবে। টুইস্টিং, তাকে দুমড়ে মুচড়ে ফেলতে হবে। উইদারিং, তাকে কি করতে হবে? আবহাওয়ার পর তাকে উইদারিং করে নিতে হবে, মানে ড্রাইং করে নিতে হবে, শুকিয়ে ফেলতে হবে। ঝাঁঝালো রোদে ফেলে তাকে কি করতে হবে? শক্ত হয়ে যাবে, বাদামি রঙের হয়ে যাবে। মুচকে তাকে কি করো? শুকিয়ে নাও। অ্যান্ড দেন ইট ইজ ডান। তবে এটি করা সম্ভব হবে। ইট বলতে কাকে? দ্য কিলিং অফ আ ট্রিকে বোঝাচ্ছে। তখনই এটি করা যাবে, অর্থাৎ একটি গাছের মৃত্যু সম্পূর্ণ হবে। তাহলে প্রথম প্যারায় একটি গাছকে কি কি করলে মরবে না, এবং দ্বিতীয় প্যারায় একটি গাছ কি কি করলে তার মরবে, কতটা নিষ্ঠুর হতে পারে মানুষ, সেটাই প্রকাশ করা হয়েছে। আশা করি তোমরা সবটা বুঝতে পেরেছ। এরপরে যদি বোঝার কোনো কিছু অসুবিধা থাকে বা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। সমস্ত ভিডিওগুলি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং সবার আগে যাতে নোটিফিকেশান পৌঁছে যায় তার জন্য ডান দিকের বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। তোমাদের পাঠ্যপুস্তকের আমি এর আগে অনেকগুলোই কবিতা করছি, তোমরা সেগুলো লিঙ্ক থেকে দেখে নিতে পারো, যারা এখনো পর্যন্ত দেখোনি বা সাবস্ক্রাইব করোনি। ধন্যবাদ, সঙ্গে থেকো।